স্বাগত জানাই আপনাদের। আজকে আমাদের এই পর্বে পথের মানুষ শ্রুতি কথা পডকাস্টে রয়েছেন এমন একজন মানুষ, তিনি একাধারে শিক্ষক, প্রকৃতি প্রেমী, আবার ট্রেকিংও করতে ভীষণ ভালোবাসেন। স্বাগত জানাই আজকে আমাদের অতিথি বিভাস দা। আমাদের প্রিয় বিভাস দাকে আমাদের পক্ষ থেকে নমস্কার জানাই। নমস্কার, আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি খুব আনন্দিত। বেরিয়ে পড়তেন বা বেড়াতে ভীষণ ভালোবাসেন। স্কুলের এই পড়াশোনা, এই পেশা সামলে কিভাবে আপনি বছরের বিভিন্ন সময় বেরিয়ে পড়তে ভালোবাসেন, এই দুটো আলাদা দিক কিভাবে আপনি মেলবন্ধন ঘটান? আসলে শিক্ষকতা পেশায় তো আমাদেরকে বিভিন্ন সাবজেক্ট পড়াতে হয়। তো সেক্ষেত্রে যখন আমরা বাচ্চাদের পড়াই, আমি মূলত যেহেতু প্রাথমিক শিক্ষক একজন, তো আমাদের কোনো সাবজেক্ট ভাগ নেই, বিভিন্ন সাবজেক্টই পড়াতে হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন বিষয় পড়াতে গিয়ে বাচ্চাদের যে জ্ঞানের চাহিদা, সেটাকে আমাকে পূরণ করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় আমার মনে হয়েছে যে যদি আমি আরো কাছ থেকে প্রকৃতিকে দেখি, বিভিন্ন জায়গা যেগুলোর বর্ণনা আমি বাচ্চাদের দিই, সেগুলো যদি আরো কাছ থেকে হয়, সেগুলো আরো ভালো হবে। এবং মাঝে মধ্যেই ছুটি পেলে, যেহেতু আমাদের বছরে দুটো ছুটি থাকে, গরমের ছুটি এবং পুজোর ছুটি, এই দুটো ছুটিকে কাজে লাগিয়ে মূলত ভ্রমণ এবং ট্রাভেলিং এবং ট্রেকিং দুটোই আমি করি। তবে সব সময় যে ছুটিতে সুযোগ হয় তা নয়, মাঝে মধ্যে নিজেদের যে ছুটিগুলো থাকে সেগুলো নিয়েও বেড়াতে হয়। আচ্ছা, আপনি বললেন যে ছাত্রদের সাথে, ওদের সাথে যেহেতু আপনার যোগাযোগটা বেশি, তাই ওদের সাথে প্র্যাকটিক্যালি যে ব্যাপারটা, এই কারণটা আপনার আপনি খুব মনে করেন, তাই সময় পেলে আপনি বেরিয়ে পড়েন। আচ্ছা, আমরা জানতে চাই ঘুরে বেড়ানোর প্রতি আপনার এই আগ্রহ কবে থেকে ঠিক শুরু হলো? ঘুরে বেড়ানোর প্রতি আগ্রহ বলতে, আমি যেহেতু মহিষাদলে বর্ন অ্যান্ড বটা, আচ্ছা, এখানেই বেড়ে ওঠা, এখানেই স্কুলিং, তো মহিষাদল এমন একটা জায়গা পেয়েছি যেখানে প্রথমেই আমরা গড় পেয়ে গেছি। রাজার গড় মানেই গাছগাছালি, হ্যাঁ, পুরনো মন্দির, পোড়া বাড়ি, পুরনো রাজপ্রাসাদ, একটা প্রাচীন ইতিহাসের একটা জায়গা পেয়েছি। তাছাড়া আমাদের খুব কাছে আছে রূপনারায়ণ নদী, যেখানে একটু দূরে গেলেই রূপনারায়ণ নদী পেয়েছি। এবং আমি স্কুল জীবনে এরকমও হয়েছে যে হয়তো খুব খারাপ লাগছে, একা একা একটু কাটাতে চাই, তখন কিন্তু আমি নদীর ধারে বসে অনেকটা সময় কাটিয়েছি। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে করে একটা পরিবেশ বা প্রকৃতির কাছে থাকার একটা আগ্রহ আমার ছোট থেকেই তৈরি হয়েছে, যেটা এখন সেটা রূপ পাচ্ছে বেড়ানোর মধ্যে দিয়ে। হ্যাঁ। আচ্ছা, আমরা জেনেছি আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। আমরা জানতে চাই এর মধ্যে আপনার কোন ট্রিপটা বা কোন সফর আপনার সবচেয়ে স্মরণীয়? হ্যাঁ, স্মরণীয় বলতে আমি দুটো ট্রিপের কথা বলবো, মানে একটা ট্রাভেলিং, একটা ট্রেকিং, দুটোর কথা, যেহেতু আমি দুটোই করে থাকি। তো ট্রাভেলিংটা মূলত আমি ফ্যামিলি নিয়ে করি অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে করি। আবার অনেক সময় এরকম হয় বন্ধু বান্ধবও থাকে, ফ্যামিলিও থাকে। মানে আমার ফ্যামিলিকে আমি এমন ভাবে একটা সিস্টেমের মধ্যে ফেলেছি যে শুধু নিজেরাই ঘুরবো তার নয়, সঙ্গে অন্য ফ্যামিলি, বন্ধু বান্ধব জানতে চাই। ফ্যামিলির কথা যখন উঠে এলো, ফ্যামিলিতে আপনার কে কে আছেন? ফ্যামিলিতে মূলত আমি, আমার ওয়াইফ আছে, আমার দুটো বাচ্চা আছে, ছেলে আর মেয়ে। আচ্ছা, আর মাদের বয়স কত এখন? ছেলের বয়স 18 আর মেয়ের বয়স 15। এই চারজনেই বেড়াতে চলে যান? চারজনেই মাঝে মাঝে সময় পেলে বেড়াতে চলে যাই। এবার এই যেটা অভিজ্ঞতার ট্রিপ, যেটা আমি স্মরণ করে রেখেছি, সেটা ফ্যামিলি নিয়ে যখন আমি নর্থ সিকিম বেড়াতে গেছি। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে যখন আমি ইয়াংথাম ভ্যালি যাচ্ছি, হ্যাঁ, এবং আমি সবসময় ট্রেকিং এবং ট্রাভেলিংটা একটা চেষ্টা করি যে বেস্ট টাইম যেটা, সেইটা যেন ওই জায়গায় আমি যেতে পারি। কেননা আমার চাকরি জীবন বা আর্থিক যে সঙ্গতিটা এমন নয় যে একটা জায়গায় আমি বারে বারে যেতে পারবো। এই জন্য আমি চেষ্টা করি যে যাতে করে আমি একটা জায়গা বেস্ট টাইমে যেতে পারি, ওই সময়টা যাতে আমি উপভোগ করতে পারি। এই জন্য ওটা আমি বসন্তকালেই গিয়েছিলাম, মানে মার্চের শেষের দিকে, মার্চ শেষ হচ্ছে আর এপ্রিল শুরু হচ্ছে, এরকম একটা টাইমে গিয়ে ওখানে যখন
ইয়াংথাম ভ্যালির দিকে এগিয়ে যাচ্ছি, তখন ভ্যালির দুপাশে রোডেনড্রন, একদম রোডেনড্রন ভরা। এবং আমি আগে থেকেই জানতাম ওই সময় রোডেনড্রনটা যেহেতু ফোটে, এবং রোডেনড্রনের যে কালার গুলো হয় ভীষণ, হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটিস কালার থাকে, একমাত্র যে কালারটা পাইনি সেটা হচ্ছে নীল, একটা ডিপ নীল রোডেনড্রন হয়। ওইটা বাদ দিয়ে সাদা, হলুদ, পার্পেল, ভায়োলেট, পিঙ্ক, রেড, হ্যাঁ অরেঞ্জ, সব কালার পেয়েছি। এবং শুধু তাই নয়, মিক্সচার অফ কালার, মানে 2 রকম 3 রকম রঙের মিক্সচার আছে। আরেকটা যেটা বিষয় পেয়েছি সেটা হচ্ছে বেডটা, মানে ভ্যালির যে বেডটা পুরো ঘাসের ভরা, এবং ওর মধ্যে থেকে আমাদের যেন একটা ভুঁই চাপা ফুল হয় না, ঠিক সেরকম একটা পার্পেল কালারের ফুল ফুটে আছে থোকায় থোকায়, পুরো মানে গ্রাস ল্যান্ড যেটা পুরোটাই। না ওটার নাম জানি না, ওটা ওই ঘাস ফুল জাতীয়, কিন্তু আমাদের ঠিক ভুঁই চাপার মতো ওইভাবেই ফুলগুলো ফুটেছে। আর একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে স্নেক ফ্লাওয়ার। আচ্ছা, স্নেক ফ্লাওয়ার আমি কিন্তু প্রথম পেয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স এ গিয়ে। তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স বেড়াতে গিয়ে প্রথম স্নেক ফ্লাওয়ারের অভিজ্ঞতা হয়, কিন্তু ওখানের সঙ্গে ইয়াংথাম ভ্যালির যে স্নেক ফ্লাওয়ার সেগুলোর গঠন, কালার দুটোই আলাদা। হ্যাঁ, এবং এইটা আমার খুব মানে মনে রাখার মতো। আরেকটা যেটা মনে রাখার মতো সেটা হচ্ছে আমি অমরনাথের কথা বলবো। কেন এটা একটা বলছি, কারণ সাধারণত আমি ট্রেকিং গুলো একা একাই করি, মানে ফ্যামিলি নিয়ে যেতে এই কারণে একটা ভয় পাই, যেহেতু ওই জায়গাগুলো নোম্যান্স ল্যান্ড থাকে, রুক্ষ পরিবেশ থাকে, হ্যাঁ, এবং অক্সিজেন শর্টেজ থাকে, ফলে কি হয় এই ফ্যামিলি পারবে কিনা, বাচ্চারা পারবে কিনা, প্রতিকূল পরিবেশ, এই জন্য সবসময় একটা ভয় পাই। তো ওই ট্রিপটা আমি আমার ওয়াইফকে খুব সাহস মানে করে, যে যা হয় হবে, চলো তুমি সঙ্গে চলো, তা ওকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম। তো থ্যাঙ্কস টু গড, কেন ও ওই প্রথম যে 18 কিলোমিটার আমরা বালতাল থেকে উঠেছিলাম, প্রথম 18 কিলোমিটারটা কিন্তু পুরোটাই হেঁটে দিয়েছে, এবং আমার আগে পৌঁছে গেছে। আচ্ছা, আমি কিন্তু একটু লেটে পৌঁছেছি, আমার থেকে প্রায় আধ ঘন্টা আগে ওখানেও পৌঁছে গেছে। এটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা যেটা আমি এখানে একটু বলতে চাই, যেটা বাঙালিদের মধ্যে একটা জিনিস দেখেছি, একটু উন্নাসিকতা, মানে যেগুলো ধরুন ট্রেক করে আমরা ধর্মীয় স্থানে যাই, ওটাকে একটু ট্রেকিং বলতে চাই। হ্যাঁ, কেন ওইখানে হয়তো ঘোড়া আছে, ডুলি আছে, কিন্তু যারা ট্রেক করে যাচ্ছে তাদের কাছে এটা কেন ট্রেকিং? প্রত্যেকটা ট্রেকিং এর শেষে একটা অ্যাচিভমেন্ট থাকে। অর্থাৎ আমি গিয়ে কোনো একটা হয়তো পর্বত দেখছি, কোথাও একটা সানরাইজ দেখছি, কোনো একটা কুণ্ড মানে যেটাকে জলাশয় বা দিঘি পাচ্ছি, কিছু একটা অ্যাচিভমেন্ট থাকে যেটা আমি পৌঁছবো। এবং এই যে অমরনাথ ট্রেকে যেটা পৌঁছানোর জায়গা বলতে, এটা কিন্তু একটা হোলি কেভ। অর্থাৎ আমরা বিভিন্ন ট্রেকে গিয়ে এই হোলি কেভটা কিন্তু পাই না, কিন্তু এই ট্রেকটাতে গিয়ে আমি একটা হোলি কেভ পাবো। এবং এই হোলি কেভে যেটা আমাকে খুব অবাক করেছে, যে প্রকৃতি কিরকম হতে পারে। ধর্মীয় ব্যাপারটা সেই ভাবনাতে, যারা ধর্মীয় ভাবনায় থাকে তাদের কাছে থাকে, কিন্তু ওখানে 3টা যে লিঙ্গ তৈরি হয়েছে, একটা লিঙ্গের কিন্তু ওপরটা এবড়ো খেবড়ো, যেটাকে ওরা বলছে সতীর রূপ। আচ্ছা, মাঝখানটা মহাদেব, এবং এই ধারে গণেশ, মানে যেটা পৌরাণিক কাহিনী মতে গণেশ হচ্ছে ওই গুহার দ্বারে যেটা রক্ষী হিসাবে ছিল, যাতে কেউ না পৌঁছতে পারে। আর মিডিলের যেটাকে মহাদেব বলা হচ্ছে, সেটা তো অবাক, ওটা একটা নীলাভ সাদা। ওই যে বরফের যে লিঙ্গটা তৈরি হয়েছে নীলাভ সাদা, নীল একটা জ্যোতি ওখান থেকে বেরোচ্ছে। এটা কিন্তু আমি দূর থেকেও লক্ষ্য করেছি, কাছে গিয়েও লক্ষ্য করেছি। এটা আমাকে কিন্তু খুব অবাক পেয়েছে, এটাকে একটা স্মরণীয় জায়গায় আমি রেখেছি। দুর্গম স্থানে ট্রেকিং করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা সম্মুখীন হয়েছে? এইটা একটা দুর্গম স্থানে ট্রেক করতে গিয়ে এটা হয়, বা আমারও হয়েছে। আমার প্রথম ট্রেক বলতে সান্দাক। আচ্ছা, একদম আমাদের পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে সান্দাক। তো এই সান্দাকফু ট্রেক করতে যাওয়ার আগে আমার সেভাবে প্রস্তুতি কিছু ছিল না, খুব সত্যি কথা। কত সালে? ওটা 2018 সালে। 2018 সালে কোনো প্রস্তুতি বলতে, ওটা খুব কাকতালীয় ভাবে আমি গিয়েছিলাম। হ্যাঁ, তো মানে আমার সিনিয়র কয়েকজন যাবে, তারা একটা জায়গায় আলোচনা করছে, আমি পৌঁছে গেছি। তো ওদের কথাবার্তা শুনে আমার আগ্রহ জেগেছে যে আমি কি পারবো। তা ওদেরও তখন মানে মেম্বারের দরকার ছিল, মানে একটা তো ট্রেকে গেলে একটা মেম্বার হলে, একটা ধরুন একটা গ্রুপ হলে ভালো হয়। হ্যাঁ, বলে চল যা হয় হবে। তো ওইটাতে গিয়ে কি হয়,
প্রথমে মানেভঞ্জ থেকে একটা জায়গা থেকে ট্রেকটা শুরু হয়। তো আমরা ট্রেকটা একটু দেরি করে পৌঁছেছি, প্রায় 1:30-2টো নাগাদ শুরু করেছি, তখন একটু রোদও ছিল। তো মানেভঞ্জ থেকে চিত্রে ওটা বেশি না, ওই 3.5-4 কিলোমিটার, কিন্তু প্রথমটা এতটা খাড়াই, মানে আমার তো অনবরত কাশি হতে শুরু করেছে এবং একটা সাফোকেশন, যেমন একটা শ্বাসকষ্টের হাত শুরু হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ওটা যেহেতু একটু কম রাস্তা ছিল, গিয়ে তারপরে আমরা নাইট স্টে করলাম। তো ওইখানে কিন্তু আমার মানে কষ্টটা লাঘব হয়ে গেছে, এবং সব থেকে যেটা আরো কষ্ট চলে গেছে সেটা হচ্ছে পরের দিন মর্নিংটা। পরের দিন যখন সকালে দেখছি, তখন অবাক হয়ে গেছি যে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই পুরো একটা যেন মেঘের সমুদ্র। মানে যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম, পুরো মেঘটা থিতিয়ে গেছে, মানে আমরা মেঘের মাথাগুলো দেখছি, আর পাহাড়ের যে চূড়াগুলো ওপরে উঠে আছে। এবং যখন সানরাইজটা হলো, যেহেতু আমরা ভোরে উঠেছি, তো প্রথমে এটা কিন্তু আকাশ ঘন নীল ছিল, তারপরে সানরাইজ হওয়ার ঠিক আগে আকাশটা পার্পেল কালার হয়ে গেল, মানে যেটাকে আমরা বেগুনি বা পার্পেল বলি। তারপরে ঠিক আস্তে 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 করে হ্যাঁ রেড, আচ্ছা, হ্যাঁ রেডের মানে রংটা চেঞ্জ হচ্ছে, রেডের পরে পিঙ্ক, আচ্ছা, তারপরে ইয়েলো, তারপরে সাদা সূর্যটা উঠলো। আচ্ছা, এবং ঠিক ওই আলোটা যখন মেঘের উপর পড়ছে, ওই কালারটা চেঞ্জ হয়েছে, মানে ওইখানেই যেন কষ্টটা দূর হয়ে গেছে, যে এই যে আগের দিন এতটা কষ্ট, ওইটা দূর হয়ে গেছে। এই সান্দাকফু ট্রেক করতে যাওয়ার আগে আমার সেভাবে প্রস্তুতি কিছু ছিল না, খুব সত্যি কথা। কত সালে? ওটা 2018 সাল। 2018 সালে কোনো প্রস্তুতি বলতে, ওটা খুব কাকতালীয় ভাবে আমি গিয়েছিলাম। হ্যাঁ, তো মানে আমার সিনিয়র কয়েকজন যাবে, তারা একটা জায়গায় আলোচনা করছে, আমি পৌঁছে গেছি। তো ওদের কথাবার্তা শুনে আমার আগ্রহ জেগেছে যে আমি কি পারবো। তা ওদেরও তখন মানে মেম্বারের দরকার ছিল, মানে একটা তো ট্রেকে গেলে একটা মেম্বার হলে, একটা ধরুন একটা গ্রুপ হলে ভালো হয়। হ্যাঁ, বলে চল যা হয় হবে। তো ওইটাতে গিয়ে কি হয়, প্রথমে মানেভঞ্জ থেকে একটা জায়গা থেকে ট্রেকটা শুরু হয়। তো আমরা ট্রেকটা একটু দেরি করে পৌঁছেছি, প্রায় 1:30-2টো নাগাদ শুরু করেছি, তখন একটু রোদও ছিল। তো মানেভঞ্জ থেকে চিত্রে ওটা বেশি না, ওই 3.5-4 কিলোমিটার, কিন্তু প্রথমটা এতটা খাড়াই, মানে আমার তো অনবরত কাশি হতে শুরু করেছে এবং একটা সাফোকেশন, যেমন একটা শ্বাসকষ্টের হাত শুরু হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ওটা যেহেতু একটু কম রাস্তা ছিল, গিয়ে তারপরে আমরা নাইট স্টে করলাম। তো ওইখানে কিন্তু আমার মানে কষ্টটা লাঘব হয়ে গেছে, এবং সব থেকে যেটা আরো কষ্ট চলে গেছে সেটা হচ্ছে পরের দিন মর্নিংটা। পরের দিন যখন সকালে দেখছি, তখন অবাক হয়ে গেছি যে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই পুরো একটা যেন মেঘের সমুদ্র। মানে যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম, পুরো মেঘটা থিতিয়ে গেছে, মানে আমরা মেঘের মাথাগুলো দেখছি, আর পাহাড়ের যে চূড়াগুলো ওপরে উঠে আছে। এবং যখন সানরাইজটা হলো, যেহেতু আমরা ভোরে উঠেছি, তো প্রথমে এটা কিন্তু আকাশ ঘন নীল ছিল, তারপরে সানরাইজ হওয়ার ঠিক আগে আকাশটা পার্পেল কালার হয়ে গেল, মানে যেটাকে আমরা বেগুনি বা পার্পেল বলি। তারপরে ঠিক আস্তে 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 করে হ্যাঁ রেড, আচ্ছা, হ্যাঁ রেডের মানে রংটা চেঞ্জ হচ্ছে, রেডের পরে পিঙ্ক, আচ্ছা, তারপরে ইয়েলো, তারপরে সাদা সূর্যটা উঠলো। এবং ঠিক ওই আলোটা যখন মেঘের উপর পড়ছে, ওই কালারটা চেঞ্জ হয়েছে, মানে ওইখানেই যেন কষ্টটা দূর হয়ে গেছে, যে এই যে আগের দিন এতটা কষ্ট, ওইটা দূর হয়ে গেছে। আর একটা কষ্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমি গৈচালা ট্রেক করেছি। গৈচালা ট্রেকটা কিন্তু ওটা টাফেস্ট। ওটা কোথায়? ওটা সিকিমে। আচ্ছা, ওটা সিকিমে, ওটা হচ্ছে ইউকসাম থেকে শুরু হয়। সিকিমের ইউকসাম বলে একটা জায়গা আছে, ওখান থেকে ওটা শুরু হয়। এবং গৈচালা ট্রেকটা এটা কিন্তু ইন্টারন্যাশনাল রুট, মানে প্রচুর বিদেশিরা আসে, এবং আমাদের সঙ্গে অনেক বিদেশিদের আলাপও হয়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রুট এই কারণে, গৈচালা ট্রেকের যে সামিট পয়েন্ট, ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ডিস্টেন্স হচ্ছে বাই এয়ার অনলি 1 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ, ফলে ওইখানে যখন আমরা ভোরে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে সে ঠান্ডা বলার না। এবং আমরা কিন্তু কখনো এরকম ভাবে দু পায়ে দাঁড়াতে পারিনি, মানে লেফট রাইট করতে আছি। আচ্ছা, এতটাই ঠান্ডা, এবং যাতে করে ফ্রস্ট বাইট না হয়ে যায় পায়ে, এই জন্য এটা সবসময় করতে আছি। আর ওইখানে ওই গৈচালা ট্রেকে যাওয়ার আগে জংরি বলে একটা জায়গা আছে, জংরি টপ। এবং ওই জংরিটা কি হয়, সোকা থেকে যখন জংরি যাওয়া হয়, তখন একদিনে হঠাৎ করে অনেকখানি হাইট বাড়ে। ফলে ওই জংরি পৌঁছে যাওয়ার পর আমরা ওটা একটু সন্ধ্যে নাগাদ আমরা পৌঁছেছিলাম, ঝুমঝুম করে বৃষ্টিটাও হচ্ছিল।
প্রচন্ড মাথা ধরে গেছিল, আচ্ছা প্রচন্ড মাথা ধরা, মানে সেটা যেন মাথা ছিঁড়ে যাচ্ছে আচ্ছা এরকম একটা ভাব। এবং আমাদের কারুর কারুর তো মানে ভমিটিং টেন্ডেন্সি এসে গিয়েছিল, যেটা আমাদের খুব ভয় লেগে গিয়েছিল। কারণ আমাদের যিনি গাইড ছিলেন উনি বলেছিলেন যে টিমের যদি ম্যাক্সিমাম দুজন অসুস্থ হয় আমি কিন্তু পুরো আবার ইপসামে ফিরে নিয়ে আসবো, আমি কিন্তু সামিট পয়েন্টে যাবো। সেটা আমাদের ভয় ছিল, যে আস্তে আস্তে করে সবাই কষ্টটা লাঘব হয়ে গেছে। এবং যখন সামিট করে মানে কাঞ্চনজঙ্ঘার উপর যে সানরাইজ হলো, সে অপরূপ দৃশ্য, সেখান থেকে যখন ফিরে আসছি তখন একটা ফিল হচ্ছে কি এই হাতের আঙুলগুলোর সামনেটা ঝিনঝিন ঝিনঝিন করছে, এবং তার সঙ্গে পায়ের 10টা আঙুলেরও সামনে শুরু হয়েছে। ভয় প্রথমটা কাউকে বলতে পারি না। তারপরে ওটা থেকে ফিরে এসে এক জায়গায় আমরা টিফিন করছি, ওটা যেহেতু ওটা কিন্তু বেরোতে হয় রাত 2টোর সময়, মানে একদম জমাট ঠান্ডা, রাত 2টোর সময় বেরিয়ে ওই সামিট পয়েন্টে যেতে হয়। রাত 2টো? না, ওটা আমরা গিয়েছিলাম পুজোতে, অক্টোবরে। তো ওখানে ওই রকম ঠান্ডা। তো যখন ফিরে এসে আমরা এক জায়গায় টিফিন করছি, তখন সবার মধ্যে গল্প করছি, গল্প করতে করতে এক দুজন, আমি প্রথমটা সাহস করে বলতে পারিনি, এক দুজন বলছে আচ্ছা হাতের এই সামনে আর পায়ের সামনে গুলো ঝিনঝিন করছে। তখন সবাই অভিজ্ঞতা শেয়ার করছে যে সবাইরই করছে। এবং এইটা 1 মাস, বাড়ি ফিরে এসে 1 মাসই অনুভূতিটা ছিল। এবং প্রথমটা তো ভয় লাগছিল, ডাক্তারের কাছে যাবো না কি করব, 1 মাস। এবং আমাদের যারা ছিল টিম মেম্বার, আমরা 7 জন ছিলাম ওখানে, তো সবাই বলছে হ্যাঁ আমাদের এখনো আছে। তো আস্তে আস্তে করে ওটা কিন্তু দূর হতো। হ্যাঁ, মানে ওটা ঠান্ডার প্রভাবেই হয়েছিল, পরে বুঝতে পেরেছি। আপনি একজন স্কুল শিক্ষক, কিন্তু আপনি সময় পেলে আপনি যখন ছুটি পান বেরিয়ে পড়েন। হ্যাঁ, এটা একদম সত্যি এর কথা। প্রস্তুতিটা কিভাবে আপনি নেন? ছুটি পেলে বেরিয়ে পড়াটা দুরকম, একটা পূর্ব প্রস্তুতি হয় আর একটা হঠাৎ করে হয়। হ্যাঁ হঠাৎ করে ট্রেকিংটা হয় না, হঠাৎ করে ট্রাভেলিং গুলো হয় বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যেগুলো এরকমও ট্রাভেলিং হয় যে আগে থেকে যাব, সেটা 2-3 মাস আগে থেকে আমরা ঠিক করি কোন জায়গায় যাব, সেখানে ট্রেনের টিকিট গুলো কাটা। হ্যাঁ, তো আর ওখানে গিয়ে হোটেলটা কিরকম হবে। তবে আমি এখনো পর্যন্ত আগে থেকে কোথাও হোটেল ঠিক করিনি, একদম সত্যি কথা। কিন্তু এক জায়গায় প্রবলেম ফেস করেছিলাম, সেটা বলবো তোমাদের। আর এইটা আমরা করে নি। তো ওখানে কিভাবে যাব, আর হোটেল গুলো কিভাবে পাবো, কিভাবে ঘোরার জায়গাগুলো, কবে কবে কোন জায়গাগুলো ঘুরবো, ওটা ঠিকঠাক। আর যখন ট্রেকিং করি তখন কিন্তু প্রস্তুতিটা আমরা 6 মাস আগে থেকে নিই। আচ্ছা হ্যাঁ, কেননা ওই জায়গাতে এই সময় ওয়েদার কিরকম থাকবে, এবং দুর্গম জায়গা যদি হয়, তাছাড়া যারা টিম মেম্বার তাদের কোনো নিউ মেম্বার আছে কিনা তাকে রেডি করা, এই প্রস্তুতিটা থাকে। আর যদি ট্রেকিং এ যাওয়া হয় তার আগে ফিজিক্যাল ফিটনেস যেটা, সেটা তো থাকেই। এবং আমার নিত্যদিনের একটা ফিজিক্যাল ফিটনেস রুটিন আছে। তারপরেও হয়তো এরকম থাকে, কোনো কোনো জায়গায় ট্রেক করতে গিয়ে দেখেছি সারাদিন হয়তো প্রায় সিঁড়ি ভাঙতে হয়েছে। আর পাহাড়ের সিঁড়ি ভাঙা মানে আমার বাড়ির সিঁড়ি ভাঙা না, এক একটা সিঁড়ি হয়তো মানে যে পাথর দিয়ে, হ্যাঁ সেটা হয়তো 2 ফুট 2.5 ফুট এরকম। ফলে মানে হাঁটুর জোর, পায়ের যে ট্রেস, অর্থাৎ পাটা আমি এতটা তুলতে পারবো কিনা, হ্যাঁ ওই প্রস্তুতি গুলো তখন একটু বেশি করে নিতে হয়, বেশি করে সিঁড়ি দিয়ে ওঠা নামা। হ্যাঁ, এই জায়গাগুলো একটু দরকার হয়। আর ট্রেকিং করতে গিয়ে যেহেতু পিছে একটা স্যাক থাকে, স্যাকটার ওজন মানে থিওরিটিক্যালি বলা হয় 5-7 কেজি রাখার, কিন্তু তা হয় না। আমরা দেখেছি কোথায় 10, 11, 12 এরকমও বেড়ে যায়। হ্যাঁ, সেইগুলো একটু মানে ফিজিক্যাল ফিটনেসটা প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, একা ঘোরার সময় কখনো কি আপনার ভয় লাগে বা ভয় পেয়েছেন এরকম? হ্যাঁ, এটার একটা অভিজ্ঞতা একবার হয়েছে। সেটা হচ্ছে মানে একা সেরকম কোথাও ঘুরিনি, মানে একদম একা সোলো ট্রিপ যেটা বলে সেটা এখনো পর্যন্ত করার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যখন এই গুইচালা ট্রেক থেকে ফিরছি, খোকচুরাং থেকে সোকা, মানে আমরা ওখানে রুট ম্যাপটা এমনই সাজিয়েছিলাম যে যাবো একটা রাস্তায়, ফিরবো আর একটা রাস্তায়। তো যেহেতু যখন সোকা থেকে খোকচুরাং এসছি যাওয়ার সময়, তখন কিন্তু অন্য রাস্তা ছিল, সেটা অনেকটা পাহাড়ি পথ কিন্তু অনেকটা জঙ্গল নেই, কিন্তু ফেরাটা আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়েছি। এবার হয় কি, সাধারণত ট্রেকে যখন গাইড থাকে, যেসব ট্রেক গাইড মাস্ট, গাইড ছাড়া মানে গেট পাসটা হয় না,
তো গাইড সাধারণত লাস্ট যে জন থাকে তার কাছেই আচ্ছা, পেছনে একদম পেছনে থাকবে গাইড, পেছন থেকে গাইড করে। হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, না হলে পেছনের জন হঠাৎ কোনো প্রবলেমে পড়ে গেল, সে হারিয়ে যেতে পারে। এই জন্য গাইডটা কিন্তু পেছনেই থাকবে। আর মোটামুটি একটা রুট থাকে, আর গাইড বলে দেয় যে যেতে যেতে কোনো কোথাও যদি তোমাদের প্রবলেম হয় সেখানে দাঁড়িয়ে যাবে, আমি তো যাচ্ছি। তো এবার হলো কি, আমরা 7 জন ছিলাম, সামনে কয়েকজন হয়ে গেছি আর 2 জন পিছিয়ে গেছে। ওরা একটু স্লো হাঁটে, এটা আমরা আগে থেকেই জানতাম। আর আমি একা মাঝে হাঁটছি। আচ্ছা, এবার মাঝে হাঁটছি, এবার হচ্ছে কি, আমার জন্য হঠাৎ মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আচ্ছা আচ্ছা। তো আমি বারে বারে পেছন দিকে ঘুরে 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 দেখছি, কারণ একটা মনের মধ্যে ভয় তৈরি হয়েছে, ওখানে হিমালয়ান লেপার্ড আছে আর ব্ল্যাক বিয়ার আছে, হ্যাঁ দুটোই হিংস্র। তো কেউ আমাকে ফলো করছে, সাধারণত ওই ওয়াইল্ড অ্যানিমালরা কি করে, প্রথমে কিন্তু অ্যাটাক করে না, ওরা গতিবিধি লক্ষ্য করে, ফলো করে। তো সেইটা একটা যেন আমার একটা ভয় 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 তৈরি হচ্ছে। তো পরে এইটা ঠিক করে নিলাম যে না, কিছুক্ষণ যাওয়ার পরে একটা দুর্ঘটনাও ঘটলো, সেটা বলছি। তো পরে ঠিক করলাম যে না, কি হচ্ছে, যেহেতু এত ঘন জঙ্গল সঙ্গে পাহাড় আছে, আমার এই যে পায়ের যে শব্দটা হচ্ছে, শুকনো পাতাগুলো গুঁড়ো হচ্ছে পায়ের তলায়, ফলে একটা ইকোর ব্যাপার হচ্ছে, ফলে এটা থেকেই আমার মনে হচ্ছে যে কেউ আমাকে ফলো করছে। আর এইটা করতে গিয়ে হলো কি, আমি যেহেতু বারে বারে পেছনে তাকাচ্ছি, ফলে কাঁধে একটা স্যাক আছে। তো একটা জায়গায় কি হয়েছিল, দুটো শেকড়, গাছের শেকড় রাস্তা থেকে উঁচু হয়ে আছে, ওটা আর আমি অতটা খেয়াল করিনি, ওই জন্য আমার পাটা ঢুকে গেল, ঢুকে গিয়ে একটা হোঁচট খাওয়ার মতো খেলাম। তো হাতে ওই আমাদের যে এটা থাকে, মানে ট্রেকিং পোলটা থাকে, ওইটা দিয়ে কোন রকম সামলে নিয়েছি। মানে ওটা আমার লাইফে মানে জোর বাঁচা বেঁচে যাওয়া যাকে বলে, কারণ নাহলে ওটা আমি যদি ডিসব্যালেন্স হতাম, সাইডে কিন্তু পুরো খারাপ। এবং একা যদি গড়িয়ে পড়তাম, আমার কেউ তো ট্রেস পেতো না, আমি কোথায় হারিয়ে গেছি, কোনখানে কি হয়েছে, এটা ঘটতে পারতো, যা হয়নি সেটা একটা মানে মানে ভগবানকে একটা ধন্যবাদ দিতে হবে এই ব্যাপারে, মানে উনি আমাকে সহায় হয়েছেন ওই সময়। আপনার এই ভ্রমণগুলোর প্রভাব, আপনি যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত, ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়ে কি? হ্যাঁ, এই প্রভাবটা পড়ে, কেননা আপনি যত ভ্রমণ করবেন, হ্যাঁ বিশেষ করে এই ট্রেকিং বা এই ধরনের ভ্রমণগুলো যত হবে, তখন দেখবেন না আপনার মধ্যে একটা পজিটিভনেস তৈরি হবে। এটা হয়, এটা আমি মানে নিজে থেকে ফিল করেছি, পজিটিভনেস তৈরি হবে আর মন উদার হবে। আর দেখবেন একটা ভালোবাসা, তো আপনার চারপাশে যখন প্রকৃতিকে ভালোবাসবেন, তার সঙ্গে পশু জন্তু মানুষজন সবাইকে যেন আপনি আরো আপন করে নিতে, এটা একটা মানসিক ভাবে অটোমেটিক তৈরি হবে। আরেকটা কি হয়, যেটা ট্রেকিং করলে কি হয়, যেহেতু রুক্ষ পরিবেশ বা কঠিন সময় একটা অ্যাচিভমেন্ট থাকে, যে ওই জায়গায় আমাকে পৌঁছতে হবে, ফলে একটা মানসিক দৃঢ়তা তৈরি হয়। হ্যাঁ, এবং এইটা কিন্তু পড়াতে গিয়ে আমি ছাত্রছাত্রীর প্রতি এটাই দিই যে নিজে কিন্তু মানসিকভাবে দৃঢ় হবে। শুধু পড়াশোনা না, পড়াশুনো করলে সবকিছু হয় না, সব জায়গায় অ্যাচিভমেন্ট পাওয়া যায় না। আমরা অনেকেই দেখেছি খুব ভালো পড়াশোনায় কিন্তু খুব একটা টপ জায়গায় পৌঁছতে পারেনি, তার কিন্তু একটা কারণ হয় মানসিক দৃঢ়তার অভাব। হ্যাঁ, ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে শক্ত রাখতে পারছি না, এরকম জিনিসগুলো হয়, ফলে একটা টাফনেস তৈরি হয়। এটা কিন্তু আমি বাচ্চাদের মধ্যে মানে যেটা মানে এই প্রভাবটা দিতে চেষ্টা করি। কে কতটা নেবে সেটা তার ব্যাপার। একজন শিক্ষকের শুধু ওই পাঠ্যপুস্তকের বাইরে নয়, তার বাইরেও যে আলাদা একটা জগৎ বা আপনার এই যে ভ্রমণ নিয়ে যে অভিজ্ঞতা, এটা কিন্তু খুব মানসিক দৃঢ়তা যোগাবে বলে আপনি বিশ্বাস করেন। আপনার এই যে অভিজ্ঞতাগুলো আপনি ওদের নিশ্চয়ই বলেন, তারা কি প্রতিক্রিয়া দেয়? হ্যাঁ, ওদের তো বলা বলতে, ধরুন ছুটিতে কোথাও ট্রাভেল করি বা ট্রেক করি, ওরা হয়তো জানতে পারে না। কিন্তু যখন স্কুল চলছে, আমি হয়তো 5 দিন 7 দিন একটা ছুটি নিয়ে কোথাও গেছি, তখন তো ওরা স্বাভাবিক জানে, এবং কলিগরা বলে তো স্যার তো বেড়াতে গেছে, হ্যাঁ স্যার তো প্রায় ঘুরতে যায়। এবার ফিরে এলে ওরা ঘিরে ধরে, স্যার কোথায় গিয়েছিলেন, সেখানে কি দেখেছেন সেটা দেখান। ফলে ওদের আমি ছবি দেখাই যে দেখো এই জায়গাটা এরকম, হ্যাঁ এই জায়গাটা পুরোটাই বরফে ঢাকা, এইটার নাম, এই চূড়াটার নাম এই, এটা কাঞ্চনজঙ্ঘা, এটা খুব একটা চমকপ্রদ জায়গা। তো এইটা দেখো, তো এইটা দেখো যখন সানরাইজ হচ্ছে তখন কিরকম কালার গুলো চেঞ্জ হচ্ছে। ওগুলো বইয়েতে পড়েছে, যখন আপনি আবার ওগুলো দেখাচ্ছেন, এটা ভিজুয়ালাইজ হচ্ছে। হ্যাঁ, ভিডিও গুলো আমি দেখাই, এটা ভিজুয়ালাইজ হচ্ছে ওদের কাছে, সেটা ওরা খুব আগ্রহের সঙ্গে ওটাকে গ্রহণ করে। আপনার মতে আজকের প্রজন্মের মানে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কি
প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, আপনার কি মনে হয়? এটা না আমার একটা দুরকম চিন্তা ভাবনা। এখন আমি কিন্তু মানে ট্রাভেল করতে গিয়ে তো সব বয়সেরই লোকজনকে পাই, কিন্তু ট্রেক করতে গিয়ে আমাদের মতো এজেড পার্সন কিন্তু আমি খুব কম পাই। আচ্ছা বেশিরভাগই দেখি ইয়াং এজের ছেলে মেয়ে। আচ্ছা। হ্যাঁ, বেশিরভাগই গোয়িং বা কেউ ইউনিভার্সিটিতে পড়ছে। তো তাদের দেখে কিন্তু আমি উৎসাহিত হই যে না, আমাদের কিন্তু ইয়াং এজ এই ট্রেক গুলো করছে, এতটা কঠিন জায়গায় আসছে, তাদের মধ্যে যে পড়াশোনার পাশাপাশি যে এই জিনিস, এই প্রকৃতির মধ্যে একাত্ম হয়ে যাওয়া, এবং এই যে বললাম যেটা যে একটা অ্যাচিভমেন্ট, এটা আমাকে পৌঁছতে হবে, এই দৃঢ়তাটা, মানসিক ভাবে একটা দৃঢ়তা তৈরি করা, এটা কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আবার যেটা পাশাপাশি দেখি যে এই বিভিন্ন রকম গেম, মোবাইল গেমে যেন আকৃষ্ট, এবং যেটা আমরা আগে দেখতাম, কলেজ লাইফেও দেখেছি, স্কুল লাইফেও দেখেছি, বা আমরাও স্কুল শেষ বা কলেজ থেকে ফিরে এসে খেলার মাঠে যাওয়া, হ্যাঁ, এইটা কিন্তু কমে গেছে। খেলার মাঠে যাওয়া, এক্সারসাইজ করা, এই জিনিসটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, তো ইয়াং এজ যারা আছে তারা এই যে বিভিন্ন রকম অ্যাপ বা মোবাইল গেম, এবং অনেকের কাছে যেটা শুনি যে বিভিন্ন রকম অ্যাপ আছে যেগুলোতে হয়তো পকেট মানিকে লাগিয়ে সেটা থেকে হয়তো আর কিছু মানি আর্ন করা যায়। সেই জায়গাগুলো আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফটা শেষ করে আমি যখন আমার মানে আমার যখন জীবিকাতে ঢুকবো, তখন এগুলো নিয়ে হয়তো ভাবনা চিন্তা করলে ঠিক আছে, যে আমি জীবিকার পাশাপাশি যদি এক্সট্রা কোথাও থেকে আমার একটা আর্নিং হয়। কিন্তু এই স্টুডেন্ট লাইফ থাকাকালীন এইগুলো আমার মনে হয় একদম ঠিক নয়। আর ইয়াং এজের ছেলে মেয়েকে আরো বলবো যে একটা প্রাত্যহিক একটা শরীর চর্চার জায়গা তৈরি করা, সেটা খেলাধুলোর মাধ্যমে হোক, সেটা আমি বাড়িতে যোগাসন করতে পারি, আমি প্রাণায়াম করতে পারি, সেটা কিন্তু তৈরি করার অবশ্যই প্রয়োজন। এখনো যারা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির টানে বেরিয়ে পড়ার সাহস দেখাতে পারে না বিভিন্ন কারণে, বা এই নতুন প্রজন্মের জন্য, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান যাতে তারা বেরিয়ে পড়তে পারে? তাদেরকে মানে এটা আমার ঠিক সাজেশন নয়, এটা আমার তাদেরকে এভাবে বলা, কেন সাজেশন পরামর্শ বলতে পারেন। তো বিষয়টা এই যে ট্রাভেলিং এবং ট্রেকিং কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে। এখানে আমি মানে একটা সময় কিন্তু চেন স্মোকার ছিলাম, সত্যি কথা বলতে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু যখন আমি প্রথম ট্রেক করলাম, সান্দাকফু ট্রেকে গেলাম, তখন আমি কিন্তু এই কমিটা দেখলাম যে আমার এটা কমতি, আমায় কিন্তু এই স্মোকিংটা ছেড়ে দিতে হবে। এবং আমার প্রথম ট্রেক করার আগে আমি কিন্তু সেভাবে যে মর্নিং ওয়াক করা, এক্সারসাইজ করা, জগিং করা, প্রাণায়াম করা, এগুলো আমি কোনোদিনই করতাম না। কিন্তু ওই ট্রেক থেকে ফিরে এসে আমার কিন্তু একটা লাইফ চেঞ্জিং ওটা। আমি আজকে প্রায়, আমার বলতে দ্বিধা নেই, প্রায় 5-6 বছর আমি একদম স্মোক ছেড়ে দিয়েছি, একদম। এবং ওটা নিজে থেকে একদম স্মোক ছেড়ে দিয়েছি। এই নয় যে ফ্যামিলির চাপে, ওয়াইফের চাপে, তা কিন্তু নয়, একদম স্মোক ছেড়ে দিয়েছি। এবং কোথাও স্মোকিং করলে যেন একটা অসুবিধা এখন ফিল হয়। হ্যাঁ, তো এটা আমার কিন্তু লাইফ চেঞ্জিং। এবং আমি তারপর থেকে প্রত্যহ মর্নিং ওয়াকে যাওয়া, রোজ একটা নির্দিষ্ট সময়ে জগিং করা, সেখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ফ্লোর এক্সারসাইজ, প্রাণায়াম, এটা কিন্তু আমার প্রতিদিনের অভ্যেস। হ্যাঁ, খুব কাজ না থাকলে এটা আমি মানে করি। দিন হয়তো খুব বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছি না, কিন্তু বাড়িতে যতটুকু করা যায় সেটাও কিন্তু করছি। হ্যাঁ, এবং আমি যারা এখনো বেরোননি তাদেরকে বলবো যে এই অভ্যেসটা তৈরি করুন। হ্যাঁ, এই অভ্যেসটা তৈরি করুন, দেখবেন আপনাদেরও ইচ্ছে জাগবে। যখনই সকালে উঠে মর্নিং ওয়াক করতে যাবেন, সানরাইজটা আপনার চোখে পড়বে, লাল সূর্যটা উঠবে, এটা বাড়ির যতই কাছে হোক, এটা কিন্তু একটা অন্য পাওয়া। আমি প্রায় উঠে এই যে লাল সূর্যটা ওঠা দেখছি, আমি এখনো সুযোগ পেলে সূর্য উদয় এবং সূর্য মানে ডোবা দুটোই আমি কিন্তু, হ্যাঁ, এইটা কিন্তু আমি সুযোগ পেলে ছাড়ি না। হ্যাঁ, বাড়িতে আছি, হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু ছাদে উঠে গিয়ে আজকে সূর্য ডোবাটা দেখব, মানে বাড়ি থেকেই দেখবো। হ্যাঁ, এবং ওই সময় যে আকাশের চেঞ্জ গুলো কিভাবে মেঘের উপর রংটা হচ্ছে, এবং এই টানটা কিন্তু প্রত্যেকের তৈরি হবে। এইটা কিন্তু সকালবেলা বেরোতে হবে। আমি তাদের এটাই পরামর্শ দেবো যে মর্নিং ওয়াকটা শুরু করুন, একটু হালকা যার যেমন শরীরের ক্ষমতা, যার যেমন বয়স, হালকা এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই দরকার। এবং আস্তে আস্তে করে ট্রেক না হোক, বেড়াতে যান। হ্যাঁ, বেড়াতে গেলে অনেক অভিজ্ঞতা তৈরি হয়। এবং এই যে আপনার
আপনি ডিসিশন মেকার হতে পারেন। আপনার চারপাশে যেটা আছে সেটাই যে ঠিক না বেঠিক সেটা আপনি কিন্তু একটা বাইরে গিয়ে, একটা অন্য স্টেটে গিয়ে, অন্য রাজ্যে গিয়ে সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে আমার চারপাশটা ঠিক আছে না ওটা ঠিক আছে। আপনি কিন্তু একটা মানে সেখানে একটা যেটা তুলনা করতে পারবেন এবং আপনার পরিবেশটাকে আরো যাতে ভালো করতে পারেন। হ্যাঁ, যে হ্যাঁ ওইখানে ওইটা একটা দেখে এলাম, আমার বাড়ির চারপাশটা এরকম কেন হতে পারে না, আমার ব্লকটা, আমার গ্রামটা এরকম কেন হতে পারে না, সেটা আমি তৈরি করতে পারি। ফলে ঘরের বাইরে বেরোনো অবশ্যই দরকার। আর একটা স্টুডেন্টদের জন্য আমি শেষ একটা পরামর্শ দেবো, বাড়ি না ছাড়লে কিন্তু তুমি বড় হতে পারবে না। এটা আমার নিজের অভিজ্ঞতা, খুব গুরুত্বপূর্ণ এটা আমার নিজের অভিজ্ঞতা। আমি যেহেতু দীর্ঘদিন মেস হোস্টেলে কাটিয়েছি, বাড়ির বাইরে থেকেছি, ঘর ছাড়তেই হবে, তবে কি কিন্তু তুমি একটা অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছতে পারবে। বাড়ি হলে কি হয়, ঠিক একটা ঘরোয়া পরিবেশ, সবার কমফোর্ট জোন, সেই জোন থেকে তোমাকে বাইরে বেরোতে হবে। আর রিয়েল লাইফ কিন্তু অনেক কঠিন, এটা মানতেই হবে। রিয়েল লাইফ অনেক কঠিন, তুমি বাড়িতে থাকলে সেইটা অনুভূতিটা পাবে না, এবং সেই কঠিন জায়গাটা মানে নিজেকে যে অ্যাচিভ থাকা, সাকসেস হওয়া, সেই জায়গাটা পাবে না। অতএব বাড়ির বাইরে বেরোতেই হবে। নতুন প্রজন্মের কাছে কিন্তু দাদা অনেক উৎসাহমূলক কথা বললেন এবং অনেক অনুপ্রেরণামূলক কথা বললেন বিভাস দা। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাকে আমাদের সাথে সময় কাটানোর জন্য। শ্রোতারা, এই ছিল আমাদের আজকের স্মৃতি কথা পডকাস্টের বিষয়। শীঘ্রই আমরা ফিরে আসবো আরেকটি গল্প আরেকজনের সাথে, পথের মাঝেই জীবন এই পর্ব নিয়ে। ততদিন আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকুন সকল। নমস্কার।